প্রিয় দর্শক, বিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের প্রত্যাশা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনোনয়ন প্রত্যাশীদের মতামত। আজকের এই মতামত অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন মমতাজ হোসেন লিপি, সাংস্কৃতিক সম্পাদক, মহিলা দল কেন্দ্রীয় কমিটি। চলুন তার সাথে পরিচয় হই। বিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ সবাইকে। আসলে আপনাকে পেয়ে আমরাও খুশি যে আপনারা অনেক সংগ্রামের পরে আজকে এখানে এসেছেন, কথা বলতে পারছেন। আপনার দীর্ঘ রাজনীতি একটা যোগাযোগ, দীর্ঘ রাজনীতির একটা ইতিহাস আছে। প্রথমেই আমি জানতে চাবো যে আপনি সংগঠন করছেন, রাজনীতি করছেন, এই রাজনীতিতে আসার পেছনের যে একটা গল্প, সেই গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। আমার জন্মই হয়েছে আসলে রাজনৈতিক পরিবারে। আমার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন একাধিকবার, উপজেলা চেয়ারম্যান ছিলেন, সংসদ সদস্য ছিলেন একাধিকবার। আমার চাচাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন। আমার নানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন একাধিকবার এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে আমার জন্মটাই হয়েছে একটা রাজনৈতিক পরিবারের মধ্যে। তো আমি রাজনীতির মধ্যেই তো ছিলাম, সেটা আমার জন্মের অনেক আগে থেকে। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনও আমার বাবা সংসদ সদস্য ছিলেন। আর বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতে আমি ছাত্র দলের পলিটিক্সের সাথে। অর্থাৎ বলা যেতে পারে যে পরিবার সাথেই আপনার এই রাজনীতিতে আসা। আমি আপনাকে নেক্সট কোশ্চেন করতে চাচ্ছিলাম যে সংরক্ষিত আসনে আপনি সংসদ সদস্য হতে চাচ্ছেন, এইটার হতে চাওয়ার মূল কারণটা কি? আমি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে চাচ্ছি কারণ আমি আসলে নির্বাচিত এমপি হতে চেয়েছিলাম। আমি আমার দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, যাতে করে আমার দল আমাকে মনোনয়ন দিলে আমি আশা করতাম যে দল যদি আমাকে মনোনয়ন দিত তাহলে আমি আসনটা উপহার দিতে পারতাম। কারণ সেই লক্ষ্যে আমি দীর্ঘ এই লম্বা সময় আমি মাঠে কাজ করেছি। আর যেহেতু আমি পারিবারিক ভাবে রাজনৈতিক পরিবারের সন্তান, সেই সুবাদে তো আমাদের একটা ভোট ব্যাংকও আছে, যেটা আনাদার কারণে। কিন্তু দল যেহেতু আমাকে মনোনয়ন দেয়নি, কিছু করার নাই, এই কারণে এখন সংরক্ষিত চাচ্ছি আর কি। দল যদি যোগ্য মনে করে তাহলে দিবেন। তো আপনি ঠিক কেন মনে করছেন যে আপনি এই পদের জন্য যোগ্য? আমি আসলে কাজ করতে চাই। রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা, সেখান থেকেই তো আসলে এই স্বপ্নগুলা বাস্তবায়িত হয়। সেখান থেকেই স্বপ্ন দেখা, বাবাকে দেখে, এবং যার কারণে আপনি মনে করছেন যে আপনি এই পদে আসলে আপনি ভালো করবেন। ভালো করব। আচ্ছা, আপনি যদি মনোনয়ন পান এবং সেই সুযোগ হয় যে আপনার এলাকার জন্য কিছু করবার, সেক্ষেত্রে আপনি নারীদের জন্য কি এমন বিশেষ কিছু করবেন? আমি যে দলটা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক, আমার দলের যে প্রধান ছিলেন আমাদের মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, উনি তো নারীদের জন্য সব থেকে বেশি কিছু করে গেছেন। তো উনাকে দেখেই আসলে আমাদের শিক্ষা, আমরা যারা অনুপ্রাণিত হয়েছি, আমরা যারা মহিলা দল করি, রাজনীতি করি, আমাদের বেগম খালেদা জিয়াকে দেখেই আসলে শিক্ষা হয়েছে যে মহিলাদের জন্য আসলে অনেক কিছু করার আছে। মহিলারা এখনো আমরা অবহেলিত। মহিলাদের জন্য কর্মসংস্থানের জন্য যা কিছু প্রয়োজন, আমার এলাকার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, আমি সবকিছু করব। তবে আমার এলাকার জন্য হলো সবার আগে আমি নদী ভাঙন কবলিত এলাকা। আমার নির্বাচনী কনস্টিটিউশন যেহেতু 28 কুড়িগ্রাম 4 নদীর মধ্যে, রৌমারী, রাজীবপুর, চিলমারী, তিনটা থানা, নদী নদীর মাঝখানে আমার অনেকগুলা ইউনিয়ন। আমি তো প্রতিটা জায়গায় গিয়েছি। আমার মনে হয় আমার নির্বাচনী এলাকায় যারা আমাকে ভোট দিবে, খুব কম জায়গা আছে যেখানে আমার পা পড়েনি। সব জায়গায় আমি সব জায়গায় বিচরণ, চর থেকে শুরু করে। তো আমি খুব কাছ থেকে এদেরকে দেখেছি। প্রধানতম লক্ষ্য হবে নদী শাসনের মাধ্যমে ওই নদী পাড়ের মানুষগুলোকে শান্তি দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তাদের দুঃখ কষ্ট তো আপনার নিজ চোখে দেখা। আমি এগুলো খুব কাছ থেকে দেখেছি। এবং আমরা দেখেছি যে এখনো ওখানকার যারা মেয়েরা আছে, ওখানে অল্প বয়সী তাদেরকে বিয়ে দেওয়া হয়, যৌতুকের একটা বিষয় আছে। এবং আমরা এটাও শুনেছি যে অনেক বাচ্চাই ঝরে যায়, স্কুলে যাওয়ার তাদের সুযোগ সুবিধা হয় না। হ্যাঁ, এগুলি সবই সঠিক। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন যে আপনি যদি যখন আসনে আপনার লড়বেন, তখন প্রধান যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো কি হবে? আমার মনে হয় আমি এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো আল্লাহর রহমতে, যেহেতু আমার দল এখন ক্ষমতায় আছে। সো ভালো করতে পারবো। এই দলের, যেই দলের কথা আপনি বলছেন, এই দলটা তো এক সময় বলা যায় এই দলের নাম মুখে নেওয়া যেত না। সেই সময়ের কি কোনো ঘটনা আছে যে সময় এই দলের নাম কেউ মুখে নিত না? সে সময়ও আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম এমন কোনো কিছু নেই যা আমরা পিছু পা হয়েছি। আমরা রাজপথেই ছিলাম। আমি যতখানি জানি, আমি একটু বলতে চাই যে আমরা জেনেছি যে আপনি 2022 সালে খুব সম্ভবত আপনি কোনো একটা ছাত্র দলের প্রোগ্রামে আসছিলেন। সেই সময় আপনার একটু শারীরিকভাবে আপনি বাধাগ্রস্ত এবং আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আমি যদি ভুল না করি। সেই দিনকার ঘটনাটা একটু আমরা জানতে চাই। 2022 সালে 21 ফেব্রুয়ারি ছাত্র দলের, এবং আমরা দেখতে পাচ্ছি যে হাতের মধ্যে, হ্যাঁ, আমি তখন রাস্তা পার হচ্ছিলাম। রাস্তা পার হওয়ার সময় আমার এই রোড অ্যাক্সিডেন্টটা হয়। আর সে সময় তো আমাদের দলের অবস্থা খুব খারাপ
খারাপ ছিল, খারাপ। আমাদের অবস্থা যখন খারাপ ছিল, আমাকে যখন হসপিটালে নেওয়া হয় তখন স্টেট বলেছে, যেহেতু আমি বিএনপি করি আর খুব অ্যাক্টিভ পলিটিক্সের সাথেই তো সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, তখন আমাকে প্রথমেই বলেছিল আমার হাতটা এতটুকু কেটে ফেলে দিতে। তখন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্লাস আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা, রাজনৈতিক বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বন্ধু বান্ধব সবার স্ট্যান্ড বাই সিদ্ধান্ত নিয়ে আমাকে হসপিটাল শিফট করে। হসপিটাল শিফট করার পরও যে ডাক্তাররা ছিল তারা আমাকে ধরেনি, একদম ধরেনি, টাচও করেনি আওয়ামী লীগের ডাক্তাররা যারা ছিল। তারপর আমার দলীয় যে ডাক্তাররা ছিল সে ডাক্তাররা এসে আমাকে অপারেশন করে, এবং অপারেশন করে তারপর হলো আমাকে বাকি অপারেশনগুলি প্রাইভেটলি করতে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা আঙ্গুল মনে হয় আপনার, একটা আঙ্গুল না, আমাকে এই একটা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে এবং আরেকটা আঙ্গুলের এটা কেটে ফেলতে হয়েছে, কারণ আমার এই হাড়টার মধ্যে রগ, মাংস এবং চামড়া কোনো কিছুই ছিল না। না। যাক, অনেক সংগ্রাম, তারপরেও আসার কথা হচ্ছে যে অবশেষে কিন্তু যে দলের জন্য এত কাজ করলেন সেই দলটা কিন্তু তারেক রহমান, বিশেষ করে তারেক রহমান দেশে আসলেন, একটা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হলো, নির্বাচন হয়ে জনগণের প্রত্যাশায় কিন্তু বিএনপি আসলো, সেটা তো একটা আশার আলো। তো এত কিছু কষ্ট মনে হয় এই জিনিসগুলো দেখার পরে বা জানার পরে এই কষ্টগুলো চলে যায়? অবশ্যই আলহামদুলিল্লাহ, আমার নেতা এভাবে দেশে আসতে পারবেন, তাকে আমরা এভাবে রিসিভ করতে পারবো, এটা তো কখনো আমরা স্বপ্নেও দেখিনি। তার সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাস্তবায়ন করে দিয়েছে। এটা আমাদের জন্য উৎসাহ, উদ্দীপনা, এবং আমি বলবো পুরো বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ স্বরূপ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ যে আমার নেতা সসম্মানে বাংলাদেশে আসতে পেরেছে, সসম্মানে এসেছে। আমরা আরেকটা জিনিস দেখছি যে এখন যে তরুণরা আছেন তারা রাজনীতিতে আসার ব্যাপারে একটা অনীহা, আর বিশেষ করে আপনি আপনার যে অঞ্চলের কথা বলেন সেখানে তো আরো ভয়াবহ, যে শিক্ষিত যারা তরুণরা আছেন বা তরুণীরা আছেন, নারীরা আছেন, তারা রাজনীতিতে আসতে চায় না। আপনি যদি সংসদে যান তাহলে তাদেরকে নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? তাদেরকে রাজনীতিতে ফেরানোর জন্য আপনি কি করবেন? আমি আমার তরুণরা যা চায়, ইয়াং বাচ্চারা যা চায়, সেটার জন্য যা যা করা দরকার আমি সমস্ত রকমের পদক্ষেপ নিব, এবং তাদেরকে, কারণ তারা যদি রাজনীতিতে না আসে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাদের এই ইন্টেলিজেন্টকে তো পলিটিক্সে আনতে হবে। এবং আমার তো মনে হয় যে সেই জায়গা থেকে আপনি উঠে এসেছেন, ঢাকায় পড়েছেন, পড়াশোনা করেছেন, তা আপনি তো তাদের কাছে একটা অনুপ্রেরণা। হ্যাঁ, এমন কি কোনো গল্প আছে যে আপনাকে দেখে অনেকে বলতেছে যে আপু আমি আপনার মতো হব, এই ধরনের কোনো ঘটনা? অনেকেই আছে এরকম। বিশ্ববিদ্যালয়ে আমি নরমালি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রোগ্রাম হলে আসলে আমি চেষ্টা করি মিস না করতে যাই। এরকম KSWD আমাদের কুড়িগ্রামের একটা সংগঠন আছে, সেই সংগঠনটা যখন শুরু হয়, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনই শুরু হয়েছে, এবং সেই সংগঠনের শুরু থেকে আমি ছিলাম, আজ অবধি আছি। এবং তখন তো আমি একমাত্র মেয়ে ছিলাম। এখন লাস্টলি আমাদের একটা প্রোগ্রাম হলো, ডাকসু ভর্তি শুধু আমার থানার মানুষ, দেখেও তো ভাল লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। এখন পরিবারে কি আছেন আপনার? আমার বাবা নাই, রাজনীতির সাথে আমি জড়িত। আপনি যে রাজনীতি করছেন এই ধরনের কি কোনো ঘটনা ঘটেছে যে আপনি রাজনীতি করতে গিয়ে পরিবারের বাধাগ্রস্ত হয়েছেন, বা নিশ্চয়ই আপনার সংসার আছে, হাজবেন্ড কখনো বাধা দিয়েছে কিনা, বা ছেলেমেয়েরা কখনো বলেছে কিনা যে না রাজনীতি করো না? না, আমি আসলে যেহেতু পারিবারিকভাবে আমি পলিটিক্যাল ফ্যামিলির, এই কারণে এই বাধাটার সম্মুখীন আমাকে কখনো হতে হয় না। তাও তো বলা যেতে পারে আমি সবার কাছ থেকে, অন্ততপক্ষে ফ্যামিলির সবার কাছ থেকে হেল্প পেয়েছি। হেল্প পাচ্ছেন। আচ্ছা, আপনি যদি সংসদ সদস্য হয়ে যান সেই ক্ষেত্রে তো নানান পক্ষ বিপক্ষ থাকবে, তো আপনি সেই বিপক্ষের যে মতামতগুলো আসবে সেগুলোকে আপনি কিভাবে? অবশ্যই আমি এটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করব, কারণ আমার কাজের যদি কোনো সমালোচনাই না হলো তাহলে তো আমি বুঝবো যে আমার কাজ সঠিক হয়নি। অর্থাৎ আপনি সমালোচনাটাকে সেটাকে পজিটিভলি রিসিভ করব, দেখতে চান। আর নারীদের আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা এবং কর্মসংস্থান, বিশেষ করে যদি আমি কর্মসংস্থানের কথা বলি, অর্থাৎ নারীর যে অর্থনৈতিক মুক্তি, এইটা নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে নারীর অর্থনৈতিক মুক্তি না হলে কোনো কিছুই সম্ভব না। এ কারণে আমাদেরকে সবার আগে নারীর অর্থনৈতিক মুক্তির দিকেই ধাবিত হতে হবে। অর্থনৈতিক ভাবে তাদের ইমপ্রুভমেন্ট করার জন্য যে সমস্ত পরিকল্পনা করা দরকার সব রকমের পরিকল্পনার সাথে। এমন কি বিশেষ কোনো পরিকল্পনা আছে যে আপনি যদি সংসদে যান তাদের জন্য দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা এনজিও করলেন, বা এনজিওর কথা বাদ দিলাম, যে কোনো একটা কর্মসংস্থানের জন্য একটা স্কুল করলেন, বা সেখানে গার্মেন্টসের কিছু বিষয় আছে, কারিগরি কিছু বিষয় আছে, এই ধরনের কি কিছু পরিকল্পনা আছে? এরকম অনেক পরিকল্পনাই আসলে আমার এলাকা নিয়ে আমার আছে। যদি সুযোগ পাই, আল্লাহ যদি সুযোগ দেয়, আমি সেগুলি বাস্তবায়ন করব, এবং আমার এলাকার জনগণের জন্য এটা আসলে আমি করতে চাই, এ কারণেই দৌড়াচ্ছি। আচ্ছা, আপনি যদি মনোনয়ন পান, সেই জায়গায় ধরলাম আপনি মনোনয়ন পেলেন না, তখন কি আপনি দলের প্রতি কি কোনো? না, দলের প্রতি দুঃখ, মনোনয়ন চাচ্ছি, দল ডিসাইড করবে। দল যদি আমাকে মনোনয়ন না, আমি যেমন মন সংরক্ষিত তো আমি এখন চাচ্ছি, আমি তো মনোনয়ন চেয়েছিলাম, দল আমাকে মনোনয়ন দেয়নি, যাকে মনোনয়ন দিয়েছে আমি তো তার পক্ষে কাজ করেছি, আমি ভোটের মাঠে গিয়ে ছিলাম, তার জন্য কাজ করেছি, তাকে জেতাতে পারিনি। এখনো
যদি এবারও যদি দল ডিসাইড করে আমাকে মনোনয়ন দিবে না, তো আমাকে যে দায়িত্ব দল দিবে সেটাকে আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। যে চমৎকার বলেছেন, অর্থাৎ দলের প্রতি আপনার একটা ভালোবাসা, আদর্শের একটা জায়গা আছে। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? এই মুহূর্তে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার জন্য দোয়া করবেন, যাতে করে যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যিনি কথায় নয় কাজে বিশ্বাস করেন, আমরা কথা বলছিলাম মমতাজ হোসেন লিপি, যিনি নারীর মুক্তি চান, যিনি নারীদেরকে একটি স্বাবলম্বী মাত্রায় দেখতে চান। আমরা আশা করি তার সেই আশা, সেই প্রত্যাশা পূরণ হবে এবং তিনি তার দেশের জন্য কাজ করতে পারবেন, তার এলাকার জন্য কাজ করবেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা ভিওডি বাংলার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।